যোগেন্দ্র নারায়ণ রায় এবং রাঘবেন্দ্র নারায়ণ রায়ের সেই মৃত আত্মারা ঘুরে বেড়াচ্ছে। রুমগুলো এতটাই ভুতুড়ে পরিবেশ যে মনে হয় এখান থেকে বেরোলেই প্রাণ ফিরে পেলাম। যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এই রাজবাড়িটি দেখতে, রুম রাজা বাদশারা এখানেই টয়লেট করতো মূলত। এখানে যেখানে সেখানে মাদক দ্রব্যের যে বোতল সেটা পড়ে থাকতে দেখা গেছে। বর্তমানে যারা ভূমিহীন রয়েছেন তারা এখানে অবস্থান করছে, এখানে বসবাস করার উপযোগী করে নিয়েছে। মানে আপনারা যে রুমগুলোতে থাকতেছেন এটা কি মানে আমরা তৈরি করছি, এটা তৈরি করছেন? মানে এটা আপনাদের দখলে আছে শুধু? পুরো তরফের রাজবাড়ির পূর্ব দেওয়ালে যোগেন্দ্র নারায়ণের 14টি আবক্ষ মূর্তি রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী রাজবাড়ি হরিপুর রাজবাড়ি সম্পর্কে। আজকের ভিডিওতে আমি হরিপুর রাজবাড়ির A to Z আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব, তো সঙ্গেই থাকুন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জমিদার বাড়ির যে ইতিহাস রয়েছে এবং ঐতিহ্য রয়েছে সেটি সম্পর্কেই আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। সাগরের যেমন জোয়ার আছে, ভাটা আছে, ঠিক তেমনই মানুষের জীবনে উত্থান আছে এবং এর পতন আছে। ঠিক এমনই একটি উদাহরণ হিসাবে রয়ে গেছে এই হরিপুরের রাজবাড়িটি। একসময় এই রাজবাড়ি অনেক সাজানো গোছানো ছিল, কিন্তু এই রাজবাড়ি বর্তমানে এটি একটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। এখানে যে মেন গেটটি ছিল এই মেন গেটটিও এখন বর্তমানে ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ধ্বংসস্তূপ, ইটগুলো খসে খসে পড়ে আছে। আপনাদেরকে যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে সিঁড়িটি ছিল সিঁড়িটিও ভেঙে গেছে। একটা সময় এই রাজ দরবারে ঢোকার জন্য লাগতো রাজার পারমিশন, কিন্তু এখন হরহামেশাই যে কেউ চাইলে এখানে প্রবেশ করতে পারে, ঢুকতে পারে রাজ দরবারের যে কোনো কক্ষে। এটি হচ্ছে বড় তরফের রাজবাড়ি এবং এটির পশ্চিমে যে রাজবাড়িটি রয়েছে সেটি হচ্ছে ছোট তরফের রাজবাড়ি। ছোট তরফের রাজবাড়ি সম্পর্কে আমরা পরে ডিসকাস করব, পরে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ছোট তরফের রাজবাড়ি আসলে ছোট তরফের রাজবাড়িটি আসলে কেমন এবং সেখানে কি কি রয়েছে স্থাপনা সেগুলো। রাজবাড়িটি এতটাই অবহেলিত অবস্থায় পড়ে আছে, এখানে রুমগুলোর একটি দরজা কিংবা জানালা অবশিষ্ট নেই। গোটা রাজবাড়িতেই যেন থমথমে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। এখানে যে রুমগুলো রয়েছে রুমগুলোর প্রাচীর বেয়ে দেখতে পাচ্ছেন, রুমগুলোর প্রাচীর বেয়ে বেয়ে অশ্বত্থ গাছ, যেটা ওকে আমরা বট গাছ বলি, বট গাছের যে শেকড় সেই শেকড়গুলো নেমে এসেছে। এখানকার বিল্ডিংগুলো একদম খসে খসে গেছে, যেটা খুবই হুমকিস্বরূপ। এখানে রুমের ভিতরে ঢোকা মানেই একটা বিশাল বিপদ। রাজবাড়ির দেওয়ালের ফাটল দেখলেই বোঝা যায় কতটা কষ্টে দাঁড়িয়ে আছে এই পুরনো রাজবাড়িটি। আর এই ভাঙাচুরা রাজবাড়িটিকে দেখতেই প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি হাজারো পর্যটক। ঐতিহ্যবাহী এই রাজবাড়িটি দেখতে প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। যেখানে দেখতে পাচ্ছেন যে আমার এই সাইডে অনেক মানুষ, অনেক দর্শক এসেছেন, যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এই রাজবাড়িটি দেখতে। এখানে আমার কাছে এক ভাই রয়েছেন যিনি এসেছেন সুদূর নেকমরদ বাজার থেকে এই রাজবাড়িটি দেখতে। তো ভাই, আপনার এখানে আসে এই রাজবাড়ি দেখে আপনার কীরকম অনুভূতি হচ্ছে? আসসালামু আলাইকুম, আমার খুব ভালো লাগছে, আপনারাও আসবেন দেখার জন্য। এখানে আসার পরে যে বিষয়টা আমরা দেখতে পেলাম খুবই দুর্ভাগ্যজনক। এই রাজপ্রাসাদের ভিতরে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যেখানে সেখানে মাদক দ্রব্যের যে বোতল সেটা পড়ে থাকতে দেখা গেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে এই বিষয়টি উপস্থাপন করতে হচ্ছে। ইতিহাস এবং ঐতিহ্য রক্ষায় প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে আমি মনে করি। এছাড়া এখানকার স্থানীয় জনগণকে এই ব্যাপারে সচেতন হওয়া খুবই জরুরি। এখানে সম্পূর্ণ পরিবেশটাই যেন কেমন যেন থমথমে পরিবেশ, দেখে মনে হচ্ছে এটা একটি ভুতুড়ে পরিবেশ। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি রুম রয়েছে, জানি না এটা কিসের রুম, কিন্তু খুবই অন্ধকারাচ্ছন্ন। তবে মোটামুটিভাবে আগের থেকে বর্তমানে এই রাজপ্রাসাদটি যথেষ্ট পরিষ্কার রয়েছে। আগে এখানে আসলে অনেক ময়লা এবং দুর্গন্ধ ছড়াতো, সেই কাজটি হয়তো এখানকার স্থানীয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে। 1886 খ্রিস্টাব্দে রাঘবেন্দ্র রায় এই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করেন এবং 19বিংশ শতাব্দীর শেষ দিকে রাঘবেন্দ্র রায়ের পুত্র যোগেন্দ্র নারায়ণ রায়
এই বাড়ির নির্মাণ কাজ শেষ করেন। 1900 সালের দিকে ঘনশ্যামের বংশধররা দুই ভাগে বিভক্ত হয়ে গেলে 1903 সালে নগেন্দ্র বিহারী রায় গিরিজাবল্লভ রায় চৌধুরী এই রাজবাড়ির পশ্চিম দিকে আরও একটি রাজবাড়ি তৈরি করে, যেটির নাম ছোট তরফের রাজবাড়ি। বড় তরফের রাজবাড়ির পূর্ব দেওয়ালে যোগেন্দ্র নারায়ণের 14টি আবক্ষ মূর্তি রয়েছে। আরেকটি কথা না বললেই নয়, এখানে নাকি যোগেন্দ্র নারায়ণ রায় এবং রাঘবেন্দ্র নারায়ণ রায়ের সেই মৃত আত্মারা ঘুরে বেড়াচ্ছে। এই কথাটি আসলে কতটুকু সত্য জানার চেষ্টা করব আমাদের এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের থেকে। উপরে উঠতেই আমাদের চোখে পড়লো ঠিক এইভাবে উপরের ছাদটুকু ভেঙে পড়ে গেছে, যেটা সত্যি খুব বিপজ্জনক। এদিকে যাওয়ার মতো কোনো রাস্তা নেই বললেই চলে। তো এভাবে রিস্ক নিয়ে যাওয়াটা সত্যি খুব রিস্কি। তারপরও আমরা আপনাদের দেখানোর স্বার্থে এই ভিডিওটা করছি। তারপরে এদিকে আসার পরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে রাজা বাদশাদের আমলে এখানে টয়লেট ওয়াশরুম ছিল এই জায়গাটায়, এবং এখান থেকে এই জায়গাটায় টয়লেট ওয়াশরুম ছিল, যেগুলো এখন বর্তমানে শুধুমাত্র ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নাই। এখানকার টিনগুলো যেগুলো ছিল, টিন, চাল বা রুফ বা ছাদ যাই বলেন, এখানে যা ছিল সব কিছুই কিন্তু লুটেরা নিয়ে গেছে। এখানে কিন্তু কিছুই নাই বর্তমানে। আর এখানকার যে ছাদগুলো রয়েছিল, এখানকার রুমগুলোর ছাদগুলো পর্যন্ত এখানে নাই, এখান থেকেও সব কিছু খুলে নিয়ে গেছে। দেখলেই বোঝা যায় যে রাজা বাদশাহরা যে তাদের রুমগুলো সংরক্ষণ করেছিলেন, সেই রুমগুলো এখন শুধুমাত্র অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে। ভাবতে খুব অবাক লাগলেও এটাই সত্য যে এই রুমগুলোতে বসেই একসময় রাজা মশাই প্রজাদের শাসন করে গেছেন, কিন্তু বর্তমানে এই রুমগুলো শুধুই হাহাকার। এই রুমের ভিতরে নেই কোনো সিংহাসন, নেই কোনো রাজা, আজ শুধু পড়ে রয়েছে শূন্য রাজপ্রাসাদ। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখি কি অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইটগুলো খসে খসে পড়ে গেছে। আর অশত গাছের যে বা বট গাছের যে শিকড়, সেই শিকড়টা এই যে এই পর্যন্ত আসে, দেওয়ালকে ভেদ করে চলে এসেছে, যে কারণে আরও এই ওয়ালগুলোর ওপর প্রভাবটা পড়েছে। তবে এই রুমগুলো আর বেশি দিন স্থায়ী করবে, টিকসই হবে বলে মনে হয় না। এখানে দেখতে পাচ্ছেন যে ইয়াটা রয়েছে, এটা হচ্ছে ওয়াশরুম। রাজা বাদশাহরা এখানেই টয়লেট করতো মূলত, আর হচ্ছে এটাই তাদের ওয়াশরুম ছিল। এখন বর্তমানে এটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না। আর এটা দেখলেও বোঝা যায় যে এখন বর্তমানে যে আমাদের দেশের যে গরিব মানুষ রয়েছে, দুস্থ মানুষ রয়েছে, তাদের টয়লেট ওয়াশরুমের থেকেও খারাপ অবস্থানে রয়েছে এটা। এখানে আরও একটি টয়লেট রয়েছে, এখানকার ওয়ালগুলো পর্যন্ত ভেঙে গেছে। আমরা এরপরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি ছাদের অবস্থাটা কীরকম রয়েছে। আমি এখন উপরে উঠতেছি, এটা হচ্ছে ছাদে ওঠার রাস্তা বা সিঁড়ি। এখান দিয়েই মূলত ছাদে ওঠা যায়। তো দেখা যাক সিঁড়ির কী অবস্থা। সিঁড়ি মোটামুটি ভালোই আছে, এখানে সিঁড়িতে কোনো সমস্যা নাই। এই জায়গাটা সিঁড়িটা ভাঙে গেছে আর কি কিছুটা। তো ফাইনালি আমরা উপরে উঠে গেলাম। ছাদের উপরে উঠে দেখলাম যে ছাদের উপরেও সেই বট বৃক্ষের গাছ বা যে অশত গাছ বলে যেটা পরিচিত, এর শিকড়গুলো ঠিক দেওয়ালগুলো ভেদ করে করে ভিতরে ঢুকে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেই শিকড়গুলো দেওয়ালের সাথে লেগে আছে, আর দেওয়ালটি ঠিক সুস্থ নেই দেখে বোঝা যাচ্ছে। গাছের শিকড় দ্বারা আবৃত হয়ে গেছে পুরো ছাদটি, যেটা সত্যি ভেঙে পড়ার সম্ভাবনা একদম 90% বলা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে সেই ছাদগুলো একদম ফুটো ফুটো হয়ে আছে এবং শিকড়ের মাধ্যমেই শুধুমাত্র এটা আটকে আছে, আর রডগুলো খসে খসে পড়ে গেছে। রুমগুলো এতটাই ভুতুড়ে পরিবেশ যে মনে হয় এখান থেকে বেরোলেই প্রাণ ফিরে পেলাম। চাচা, এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছি আমরা, এই মন্দিরটা কত সালে তৈরি হয়েছিল? 1913 সালে। 1913 সালে তৈরি হয়েছিল। এখানে যে ভাঙা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, এই বিল্ডিংগুলো সম্পূর্ণ জমিদার আমল, সম্পূর্ণ জমিদার আমলের তৈরি। আর
এখন বর্তমানে এই যে মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কি বাংলাদেশ সরকার নিয়েছে না আপনারাই নিজে নিজে এগুলো বাংলাদেশ সরকার নিয়েছে, আর আমরা এটা পূজা কমিটি থেকে জি মানে আপনাদের পূজা কমিটি এবং যে বাংলাদেশ সরকারের সহযোগিতায় মানে সরকার সম্পূর্ণটাই নিয়েছে, আপনারা শুধু সহযোগিতা করছেন, এই তো। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভাঙাচুরা মন্দিরটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সরকার এবং মন্দিরটিকে রং করার কারণে দেখে মনে হচ্ছে মন্দিরটি যেন প্রাণ ফিরে পেয়েছে। আমরা এখন আছি ছোট তরফের রাজবাড়িতে। এখানে আসার পরে আমরা দেখতে পেলাম যে এখানে রাজবাড়ির যে সিঁড়িটা ছিল সিঁড়িটা ভেঙে গেছে, যার জন্য উপরে ওঠার কোনো সুযোগ নেই। আর এখানে মূলত যাদের বাসা নেই বা যারা ভূমিহীন তারা এখানে অবস্থান করছে, যারা ভূমিহীন রয়েছে তাদেরকে একটা অবস্থান নির্দিষ্ট করে দেওয়া উচিত। এবং তাছাড়া এখানে যে রাজবাড়িটি রয়েছে এটির সংস্কার এবং সংরক্ষণ করা অতীব জরুরি হয়ে পড়েছে। আমি ভিতরে গেছিলাম, ভিতরে যাওয়ার পরে দেখলাম যে এখানকার সিঁড়িটা নাকি ভেঙে গেছে। এখানকার একটা আপু বললো এখানে যে সিঁড়িটি ছিল সিঁড়িটি ঠিক এভাবে ভেঙে গেছে, আর শুধুমাত্র এখানে যে রডগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই রডগুলো আছে স্থায়ীভাবে, এবং দেখতে পাচ্ছেন এখানে 2টি রড আছে। এখানে উপর দিয়ে উঠার মতো একটা পজিশন ছিল, কিন্তু বাট কালের ক্রমে এবং অবহেলায় এই সিঁড়িটি ভেঙে গেছে। এখন এখানে শুধুমাত্র হাঁস মুরগি এবং অন্যান্য পশু পাখি পালার মাধ্যমে এখানকার ভূমিহীনরা এই রাজবাড়িতে জীবনযাপন করছে। তাহলে আর কি দেখবো, এটা তো উপরে যাওয়ার কোনো রাস্তা নাই, ওইদিকেও একটা বাড়ি। আপু এটা কি আপনারা লিজ নিয়ে রাখছেন না কি, এটা কি সিস্টেমে আছে? জি জি এমনিতে আছেন? ও মানে এটা আপনাদের দখলে আছে শুধু? রাজবাড়িটি যেহেতু 3 একর 27 শতকের উপরে অবস্থিত, এর জন্য এই রাজবাড়িটির কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে, যেটা অনেক জায়গায় বিস্তীর্ণ। কোনো জায়গায় হয়তো কারাগার ছিল, কোনো জায়গায় মন্দির, কোনো জায়গায় প্রকৃতপক্ষে যে রাজ দরবার সেটি ছিল। এর জন্য বিভিন্ন জায়গায় ছোট ছোট করে এই রাজবাড়িটি নির্মিত হয়েছিল। এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট তরফের রাজবাড়ি, যেটি এখন বর্তমানে যারা ভূমিহীন রয়েছেন তারা এখানে অবস্থান করছে, এখানে বসবাস করার উপযোগী করে নিয়েছে। এবং এখানে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে তিনারা এখানে রাজা বাদশাদের আমলের সম্পূর্ণ যে অবকাঠামোগুলো তারা কিন্তু ইউজ করছেন। সরকারি কর্তৃপক্ষের নিকট এটাই আবেদন থাকবে যে এই ভূমিহীনদের সঠিক বাসস্থান নিশ্চিত করা এবং এই অবকাঠামোগুলোর সঠিক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এখানে আপনারা যে রুমগুলোতে থাকতেছেন এটা কি মানে আমরা তৈরি করছি? এটা তৈরি করছেন? এটা তৈরি করছেন, আর এটা হচ্ছে আপনারা গরুগুলো রাখতেছেন এটা? আর ওই পাশের যে বিল্ডিংগুলো দেখলাম ওইগুলো কি আপনাদের তৈরি করা না ওগুলো? না, একটা রাজবাড়ি আছে আর ওগুলো ওই যে ছাদপিটাগুলো তৈরি করা। ও আচ্ছা, ঠিক আছে। অবশেষে জানতে পারলাম যে এখানে যে রাজবাড়িগুলোতে যারা থাকছেন তিনারা ডি শেয়ারের মাধ্যমে বা লিজের মাধ্যমে এখানে অবস্থান করছেন। এখানে আমাকে এক চাচা এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে জানালো। আর এখানে যে বিল্ডিংগুলো রয়েছে, চাচাও একটি বিল্ডিংয়ে আছে বা একটি রাজবাড়ির ভিতরে অবস্থান করছে, বসবাস করছে। তো চাচাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে হরিপুরের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এর মধ্যে অনেক কিছুই তুলে ধরা সম্ভব হয়নি, তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য।